আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের উপর ক্লাস নেব। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে কিভাবে তুমি এক্সক্লেমেটরি করবে, কিভাবে ইম্পারেটিভ করবে, কিভাবে ইন্টারোগেটিভ করবে, এটা খুব সহজে টু দা পয়েন্টে টেকনিক্যাল ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিব। তুমি যতই দুর্বল হও না কেন খুব সহজেই বুঝবে ইনশাল্লাহ। চলো শুরু করছি। প্রথমে আমরা করব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ তো তোমরা বুঝো, অ্যাসার্টিভ বাক্য কোনগুলো, যেগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়, বিবৃতি প্রকাশ করে। ওকে, এক্সক্লেমেটরি বলতে এক্সক্লেমেটরি বাক্য কোনগুলো, যেগুলো যদি তুমি আবেগ, অবাক হয়ে কিছু যদি ব্যক্ত করো, সেগুলোকে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি বাক্য শেষে এই ধরনের একটা চিহ্ন থাকে, এক্সক্লেমেশন একটা মার্ক থাকে, এই ধরনের একটা চিহ্ন থাকবে। তোমাকে পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি দিতে পারে অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ দিতে পারে। তুমি যদি একটা নিয়ম জানো, দুইটাই পারবে। চলো শুরু করছি। প্রথমে দেখি, প্রথমে আমি একেবারে সহজভাবে বলি। ধরো আমি একটা বাক্য লিখলাম, শি ইজ গুড। শি ইজ গুড, সে ভালো। ওকে, আমি তার বৈশিষ্ট্য প্রকাশ করলাম। এটা কিন্তু বৈশিষ্ট্য বলতে এটা অ্যাডজেক্টিভ। যে বাক্যগুলো তোমার অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, ভালো করে খেয়াল করো, যে বাক্যগুলো অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে সে কেমন, ওকে, সে কেমন সেটা বোঝাবে। শি ইজ গুড, অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হলে তুমি হাউ দিয়ে শুরু করবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, তুমি এখন এক্সক্লেমেটরি করবে, হাউ দিয়ে শুরু করবে। ওকে, তারপরে অ্যাডজেক্টিভটা লিখবে, এরপরে সাবজেক্ট, লাস্টে ভার্বটা লিখবে ইজ। হাউ গুড শি ইজ, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, তখন তুমি হাউ দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে? হাউ দিয়ে। তারপর অ্যাডজেক্টিভটা লিখবে, সাবজেক্ট, দেন ভার্বটা লিখবে। ওকে, এখন যদি সাবজেক্ট বাক্যটা এভাবে লেখে, শি ইজ গুড, যখন শি ইজ গুড, এখানে যদি নাউন লিখে দেয়, শি ইজ গুড গার্ল, যখন নাউন চলে আসবে, অনির্দিষ্টর ক্ষেত্রে আমরা একটা আর্টিকেল অবশ্যই ব্যবহার করতে হবে। শি ইজ আ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। শি ইজ আ গুড গার্ল। তাহলে দেখো এখানে নাউন চলে এসেছে। যখন কোনো বাক্য নাউন দিয়ে শেষ হয়, যখন কোনো বাক্য নাউন দিয়ে শেষ হয়, তখন আমরা কি দিয়ে শুরু করব? ওয়ার্ড দিয়ে। কি দিয়ে শুরু করব? ওয়াট। তারপরে আ গুড গার্ল, এই পুরাটা, এটা এখন নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজ পুরাটা বসিয়ে দিব, কারণ গার্লের জন্য অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেল আছে, সবাই এই নাউনকে কেন্দ্র করে আছে। তাহলে এই পুরা প্যাকেজটা বসিয়ে দিব, অর্থাৎ এই নাউন ফ্রেজটা বসিয়ে দিব। হোয়াট আ গুড গার্ল, হোয়াট আ গুড গার্ল শি ইজ, এক্সক্লেমেশন মার্ক দিবে। হোয়াট আ গুড গার্ল শি ইজ। অর্থাৎ সহজভাবে বলি, তুমি কেমন বোঝাতে চাইলে, তুমি যদি কেমন বোঝাতে চাও, তখন সেই ক্ষেত্রে হাউ দিয়ে শুরু করবে। আর তুমি যদি কি বোঝাতে চাও, তখন সেই ক্ষেত্রে হোয়াট আনতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন। অর্থাৎ এভাবে পরীক্ষায় যদি তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করে, তুমি হাউ দিয়ে শুরু করবে এক্সক্লেমেটরিতে, আর যদি নাউন দিয়ে শেষ করে, তুমি হোয়াট দিয়ে শুরু করবে। এই বেসিকটা তো বুঝেছো। এবার আসো, এটাই সেম, আমরা জাস্ট বেসিকটাই আবার করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নাউন দিয়ে শেষ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি কি দিয়ে শেষ হয়? নাউন দিয়ে শেষ হয়, তবে এক্সক্লেমেটরিতে ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। আমি জাস্ট প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখালাম আর কি, এখানে তো লিখেছি। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, তাহলে এক্সক্লেমেটরিতে হাউ দিয়ে শুরু করতে হবে। ওকে, তাহলে এখানে আমি আরেকটা বাক্য লিখেছি, ইট ইজ আ নাইস পেন। তোমরা বলো আগে আগে, ইট ইজ আ নাইস পেন। এটা পেনটা নাউন, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে আমরা কি লিখলাম? হোয়াট। হোয়াট আ নাইস পেন, নাউন ফ্রেজটা লিখলাম ইট ইজ। হোয়াট আ নাইস পেন ইট ইজ, এটা কি সুন্দর কলম। তারপরে দেখো, ইট ইজ নাইস, এখানে আর কিন্তু নাউন নাই, এটা অ্যাডজেক্টিভ। ইট ইজ নাইস, তাহলে হাউ নাইস ইজ ইট, অথবা হাউ নাইস ইট ইজ। ইজটা তুমি শেষেও লিখতে পারো, সমস্যা নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোয়েশ্চেন একটু ডিফারেন্ট করতে চাই, একটু আনকমন করতে চাই, তখন তোমাকে এই সেন্টেন্স গুলো দিতে পারে। দেখো এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এখানে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ডান আওয়ার জব। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দের বিষয় যে আমরা আমাদের কাজটি শেষ করেছি বা করেছি। তারপরে ইট ইজ ডিলাইটফুল অর জয়ফুল দ্যাট, এটাও আনন্দকর যে হি হ্যাজ ওন দ্য প্রাইজ, সে পুরস্কারটি জিতেছে।
ইটস এ ম্যাটার অফ শেম দ্যাট, এটা লজ্জার বিষয় যে, শেম মানে লজ্জা, লজ্জার বিষয় যে ইউ আর এ ফুল, তুমি একজন বোকা। ইট ইজ সরফুল দ্যাট, এটা দুঃখজনক যে লিমা হ্যাজ লস্ট হার গোল্ডেন রিং, রিমা তার স্বর্ণের আংটিটি হারিয়ে ফেলেছে। ওকে, তাহলে এই হলো আমরা কি লিখলাম, চারটে অ্যাসার্টিভ বাক্য লিখলাম। এখানে এগুলোকে যদি এক্সক্লেমেটরি করতে বলে, এখানে দেখো আনন্দ বুঝিয়েছে, লজ্জা বুঝিয়েছে, দুঃখ বুঝিয়েছে। বেসিক্যালি এই তিনটাই বুঝায়, আনন্দ, লজ্জা এবং আরেকটি কি, দুঃখ। তাহলে যদি আনন্দ বুঝায়, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, মানে উল্লাস বুঝাচ্ছে, তখন তুমি এখানে কি লিখবে, ব্রাভো। তারপরে ব্রাভো লিখে এই বাক্যটা লিখে দিবে, ব্রাভো উই হ্যাভ ডান আওয়ার জব। অথবা অথবা হুররে লিখতে পারো, হুররে উই হ্যাভ ডান আওয়ার জব। বুঝতে পেরেছো? এটা দেখো, ইট ইজ ডিলাইটফুল অর জয়ফুল দ্যাট হি হ্যাজ ওন দ্য প্রাইজ। তাহলে দেখো এই অংশটার জন্য, এই মার্কিং অংশটা যেটা আমি কালার করেছি, এই অংশটার জন্য কি লিখবে, যেটা একটা আনন্দ বুঝাচ্ছে, হুররে। এই আনন্দবাচক অংশের জন্য হুররে লিখবে। তারপরে হি হ্যাজ ওন দ্য প্রাইজ, হুররে হি হ্যাজ ওন দ্য প্রাইজ। ওকে, এটা বিজয় বা উল্লাস প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি, ব্রাভো অর হুররে। ওকে, তারপর দেখো, ইটস আ ম্যাটার অফ শেম দ্যাট, এটা লজ্জার বিষয় যে ইউ আর এ ফুল। তাহলে এই পুরো অংশটার জন্য তুমি এক্সক্লেমেটরিতে কি লিখবে, ফাই। ফাই শব্দ তো ছি, ছি ছি, ফাই ইউ আর এ ফুল, ছি তুমি একজন বোকা। তাহলে এই পুরো অংশের জন্য এক্সক্লেমেটরিতে আমি কি লিখবো, ফাই লিখবো। আবার যদি এক্সক্লেমেটরিতে লেখে ফাই ইউ আর এ ফুল, তখন ফাই এর জন্য আমি কি লিখবো, ইটস আ ম্যাটার অফ শেম দ্যাট। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, ইটস সরফুল দ্যাট, এটা দুঃখজনক যে লিমা হ্যাজ লস্ট হার গোল্ডেন রিং। তাহলে ইট ইজ সরফুল দ্যাট, এটার জন্য তুমি কি লিখবে, এলাস। এলাস মানে হাই হাই, মানে আফসোস করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এলাস। ওকে, এলাস লিমা হ্যাজ লস্ট হার গোল্ডেন রিং, লিমা তার স্বর্ণের আংটিটি হারিয়ে ফেলেছে। আর যদি এটা এভাবে দেয়, এলাস লিমা হ্যাজ লস্ট হার গোল্ডেন রিং, তখন এলাসের জন্য তুমি কি লিখবে, ইটস সরফুল দ্যাট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো দুটি আছে, দেখো এটা অ্যাসার্টিভ বাক্য, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো কি থাকতো, ডানা থাকতো। ওকে, তো এটা যখন আই উইশ থাকবে, তুমি তখন এক্সক্লেমেটরি করার জন্য আই উইশ, এখানে আইটা সাবজেক্ট, এটা অ্যাসার্টিভ, সাবজেক্ট থাকলে অ্যাসার্টিভ বাক্য। এই আই উইশ কে তুমি সরিয়ে কি লিখবে, ইফ, যদি লিখবে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো। তাহলে অ্যাসার্টিভ এ যদি আই উইশ থাকে, এক্সক্লেমেটরিতে জাস্ট ইফ লিখে দিলে হয়ে যাবে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আবার এটাকে আবার আরেকভাবে লিখতে পারো, ইফ এর পরিবর্তে তুমি হ্যাডও লিখতে পারো। হ্যাড শব্দ অর্থ যদি অর্থ প্রকাশ করে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে এটা কি হবে দেখি বলতো, আই উইশ আই হ্যাড আ লট অফ মানি, এটা কি হবে, তো কি লিখবো, ইফ আই হ্যাড আ লট অফ মানি। ওকে, যদি আমার অনেক টাকা থাকতো। আবার আমরা ইফ এর পরিবর্তে কি লিখতে পারি, এই হ্যাডটা আগে নিয়ে আসতে পারি, হ্যাড আই এ লট অফ মানি, হ্যাড আই আ লট অফ মানি। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে কমপ্লিট অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার প্রক্রিয়া। ওকে, এরপরে আমরা আসি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। একদম সহজ, তোমাদেরকে আমি একটু বলি, একদম সহজ। অ্যাসার্টিভ থেকে যদি তোমাকে ইম্পারেটিভ বাক্য করতে দেয়, ইম্পারেটিভ বাক্য বলতে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝাবে। অর্থাৎ ইম্পারেটিভ বাক্যগুলো শুরু হয় ভার্ব দিয়ে, মেইন ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে, ভার্ব অথবা লেট দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হয়। আচ্ছা, তোমার ওকে, এখানে দেখো কি বলেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে ইউ ছাড়া অন্য সকল সাবজেক্টের জন্য লেট পড়বে। অর্থাৎ তোমার যদি অ্যাসার্টিভ বাক্যের মধ্যে হি থাকে, দে থাকে, শি থাকে, তারপরে উই থাকে, দ্য ম্যান থাকে, অর্থাৎ তোমার ইউ ছাড়া বাকি যদি কোনো সাবজেক্ট থাকে, আমি এখানে একটা ভার্ব লিখি, ধরো আমি লিখলাম শুড গো, শুড গো, এটা সব সাবজেক্টের জন্য লিখলাম। ওকে, হি শুড গো, দে শুড গো, শি শুড গো, উই শুড গো, দ্য ম্যান শুড গো। ওকে, আমি একটা দিয়ে বুঝাচ্ছি। এখন এটাকে যদি তোমাকে কি করতে বলে, ইম্পারেটিভ করতে বলে, জাস্ট কি করবা, লেট দিয়ে শুরু করবা, লেট লিখবে, কি লিখবে, লেট, লেট লিখলাম। এরপরে যে সাবজেক্টিভ আছে, এগুলোর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। যদি হি থাকে, হি এর অবজেক্টিভ কি, হিম। আর যদি দে থাকে, দেম। আর যদি শি থাকে, হার। ওকে, আর যদি উই থাকে, আস।
আর যদি দ্য ম্যান থাকে, নাউন থাকে, নাউনটা বসিয়ে দিবে দ্য ম্যান। অর্থাৎ নাউন থাকলে নাউন বসিয়ে দিবে। তাহলে কি লিখলাম? প্রথমে লেট লিখবে, তারপরে সাবজেক্টিভ যেগুলো থাকবে সেগুলো অবজেক্টিভ লিখবে, নাউন থাকলে নাউন বসিয়ে দিবে, তারপরে জাস্ট ভার্বটা লিখবে। এখানে কি আছে? গো। লেট হিম গো, তাকে যেতে দাও। লেট দেম গো, তাদের যেতে দাও। লেট হার গো, তাকে যেতে দাও। লেট আস গো, আমাদের যেতে দাও। লেট দ্য ম্যান গো, লোকটাকে যেতে দাও। একদম সিম্পল, ঠিক কিনা? এখন যদি তোমার সাবজেক্ট ইউ থাকে, কি থাকে? ধরো আমি লিখলাম ইউ শুড গো, কাজ শেষ। কিন্তু তবু আমি এটা প্র্যাকটিক্যালি দেখানোর পর আরেকটু এটা প্র্যাকটিস করব। ইউ শুড গো, এখন এই সাবজেক্ট গুলো পরিবর্তে যদি ইউ থাকে তাহলে কি করবা? জাস্ট লিখবা গো, যাও। আর কিছু না, এখানে লেট হবে না, জাস্ট ভার্ব দিয়ে শেষ করবা, গো, যাও। কেন? আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। আচ্ছা, আমি ছবির মাধ্যমে বুঝাই। দেখো, এটা ধরো আমি, ওকে, এটা ধরো আমার একটা ছাত্র, এটা একটা গার্জিয়ান। তো এই গার্জিয়ানটা আমার ছাত্রকে বলতেছে আমি একটু ভিতরে যাব। ভালো করে খেয়াল করো, এই গার্জিয়ানটা আমার স্টুডেন্ট, এটা টিচার। গার্জিয়ানটা আমার ছাত্রকে বলতেছে আমি একটু ভিতরে যাব, মানে আমার সাথে কথা বলবে। তখন সে আমাকে বলবে স্যার একটা মহিলা আসছে। তখন আমি কি বলবো? তাকে তাকে আসতে দাও, লেট হার কাম, তাকে আসতে দাও। বুঝা গেছে? মানে আমি তার মাধ্যমে তাকে আসতে বলছি। ওকে, তাকে আসতে দাও। এখন ধরো আমার এখানে কেউ নাই, এখানে কেউ নাই, সে সরাসরি আমাকে বলতেছে আমি কি আসতে পারি? আমি কি বলবো? তাকে আসতে দাও বলবো নাকি আসেন বলবো? যখন সেকেন্ড সাবজেক্ট মানে ইউ সরাসরি ফার্স্ট সাবজেক্টকে বলবে কোনো কথা, অনুমতি বুঝাবে বা আসতে পারি বলে বুঝাবে, তখন আমি কি বলবো? আসেন, খাম। বুঝা গেছে? অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট হলে তখন লেট মানে কি? অন্যের মাধ্যমে কাউকে যদি অনুমতি দেয় সেই ক্ষেত্রে। আর যদি আমি সরাসরি তাকে আসতে বলি তখন কি বলবো? ভার্ব দিয়ে শুরু করবো, কাম, আসেন। আমি যদি তাকে বলি সরাসরি এই যে লেখো, তখন কি বলবো? রাইট। আর যদি ও লিখতেছে, ওকে ডিস্টার্ব করতেছে, আমি যে ওকে লিখতে দাও, মানে আরেকজনকে বলতেছি, ওর কাজটা করার জন্য আরেকজনকে বলতেছি ওকে লিখতে দাও। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ইউ ছাড়া বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে আমি লেট আনবো, তারপর সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম, ওকে, তারপর ভার্বটা লিখবো। আর যদি ইউ দিয়ে থাকে জাস্ট ভার্ব দিয়ে আমরা ইম্পারেটিভ করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো। এবার জাস্ট এই কথাগুলো তো আমরা বলছি, এখানে দেখো লিখেছি আই, মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, ইট থাকলে ইট, নাউন থাকলে নাউন বসে যাবে। এগুলো আমার সব বইয়ের মধ্যে আছে। তোমাদের এসএসসি যে গ্রামার বইটা আছে, আমাদের এই বুকটি, সেখানে সবগুলো কিন্তু দেওয়া আছে। ওকে, আসো এখন দেখি আমরা একসাথে এগুলো প্র্যাকটিস করি। যদি বুঝে থাকো পারবে। ইউ শুড টেক কেয়ার অফ ইট, উই দিয়ে আছে, তাহলে লেট আস, লেট লিখবো, তারপরে উই এর জন্য কি লিখবো? আস। লেট আস টেক কেয়ার অফ ইট, শুড আর হবে না। ওকে, তারপর বলেছে দে শুড টেক কেয়ার অফ ইট, তাহলে কি লিখবো? লেট দেম, let them take care of it. Okay, I should take care of it. Let me, I থাকলে me হবে, let me take care of it. Okay, আমাকে তার যত্ন নিতে দাও বা ইহার যত্ন নিতে দাও। তারপর বলছে he should take care of it, তাহলে কি লিখবো? auxiliary verb doesn't fight. Okay, আমরা আমাদের নিয়ম ফলো করব। he should take care of it, তাহলে কি লিখবো? let him take care of it. Okay, তারপর কি বলছে? কবির should take care of it, তাহলে কি লিখবো? let কবির take care of it, কবিরকে তার ইহার যত্ন নিতে দাও। জরিনা should take care of it, একটা বাক্য দিয়ে বুঝাচ্ছি তোমাদেরকে, তাহলে কি লিখবো? let জরিনা take care of it. কিন্তু যদি শুধু ইউ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা বলেছি শুধু ভার্ব দিয়ে শুরু করব। যেমন দেখো, ইউ শুড ভিজিট দ্য কান্ট্রি, তাহলে লিখবো ভিজিট দ্য কান্ট্রি। ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। ইউ শুড নট ওয়েস্ট টাইম, নট থাকলে ডোন্ট ইউজ করবা, নেগেটিভ কথা তো আসতে হবে, তাহলে ডোন্ট ওয়েস্ট টাইম, ডোন্ট ওয়েস্ট টাইম। ইউ শুড বি প্যাট্রিয়টস, তাহলে কি লিখবে? বি প্যাট্রিয়টস। অর্থাৎ নেগেটিভ থাকলে কিন্তু কি লিখবে? ডোন্ট লিখবে। আর এখানে যদি নেগেটিভ থাকে, শুড নট থাকে, তখন লেট নট ইউজ করবে আর কি। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে কমপ্লিট অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কিভাবে করবে সেই প্রক্রিয়া। খুব সহজভাবে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এবার আসো, এটা আরো সহজ। আমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ মানে প্রশ্ন বানাতে হবে।
তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে আমাদের কাজ কি কি করতে হয়? প্রথমে তোমাকে অক্সিলারি ভার্বটা অর্থাৎ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটাকে শুরুতে আনতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। ওকে, প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই প্রসেসে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। আরেকটা বিষয় আছে, বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের এখানে হা বোধক করতে হবে, আর বাক্যটা যদি পজিটিভ থাকে আমাদের এখানে না বোধক করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, বাক্যটা যদি হা বোধক থাকে আমাদেরকে না বোধক করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। আর বাক্যটা যদি না বোধক থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো না, অর্থাৎ না বোধক করব না। অনেকটা ট্যাগ কোয়েশ্চেনের মতো। দেখো আমরা উদাহরণগুলো দেখি। দেখো, এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব আছে। তাহলে এটা প্রেজেন্টের বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিটের বাক্যে আমরা অক্সিলারি হিসেবে কি আনি? ডু বা ডাজ। যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে আমরা ডাজ নিয়ে আসবো। ওকে, ডাজ লিখলাম। এখানে কি নট আছে কোথাও? নট নাই, তাহলে নট ইউজ করবো, ডাজ নট। এভরিবডি সাবজেক্ট লিখবো, তারপর রেসপেক্ট। আর এস করবো না, কারণ আমি ডাজ নিয়েছি যেহেতু, এখানে আর এস দিব না। অ্যান অনেস্ট ম্যান, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। ডাজন্ট এভরিবডি রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, মানে সবাই কি সৎ লোককে সম্মান করে না? কোয়েশ্চেন করছি। তারপর দেখো, দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম ইয়েস্টারডে। এটা একটা পাস্টের বাক্য, তাহলে পাস্টে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনি? ডিড আনি, সবার সাথে ডিড। তাহলে এটা দেখো ইডি যুক্ত, ভার্বটা পাস্ট, তাহলে তুমি ডিড নিয়ে আসবে আগে। এরপরে এখানে যেহেতু নেগেটিভ কিছু নাই, ওকে, তাই আমাদেরকে নট আনতে হবে, ডিডেন্ট। তারপর সাবজেক্ট দ্য ট্রেন, তারপরে ভার্ব কি? অ্যারাইভ। ওকে, এখানে কিন্তু আর ডি যুক্ত করব না। যখন তুমি ডিড আনবে ফার্স্টের জন্য তখন ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে, মনে রাখবে। ডিড আনলে ভার্বটা কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে, এটাকে আর পাস্ট করবে না। তাহলে ডিডেন্ট দ্য ট্রেন অ্যারাইভ অন টাইম ইয়েস্টারডে, অন টাইম ইয়েস্টারডে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই যে অক্সিলারি ভার্ব না থাকলে তুমি কিভাবে করবে? প্রেজেন্ট হলে ডু ডাজকে আগে নিয়ে আসবে এবং পাস্ট হলে ডিডকে আগে নিয়ে আসবে। তো ডু ডাজ যদি আগে আনো তখন ভার্বের সাথে আর এস করবে না, আবার ডিড যদি বসাও তখন ভার্বটাকে প্রেজেন্ট করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরটা দেখো, ইউ ক্যান সলভ দিস প্রবলেম ইজিলি। ওকে, তুমি এই সমস্যাটা সহজে সমাধান করতে পারবে বা পারো। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তুমি ক্যান বসাও। এরপর এখানে কিন্তু নট নাই, সো কান্ট সংক্ষেপে লিখলাম, কান্ট ইউ সলভ দিস প্রবলেম ইজিলি। ওকে, জাস্ট ক্যানটাকে আগে নিয়ে আসলাম এবং যেহেতু এখানে নট নাই নট বসালাম, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, দ্য চিলড্রেন হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। ওকে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাভ, তুমি হ্যাভটা আগে নিয়ে আসো। এখানে নট নাই, হ্যাভেন্ট, তারপরে সাবজেক্ট হ্যাভেন্ট দ্য চিলড্রেন ফিনিশড their homework. Okay, haven't the children finished their homework? Okay, last and final one কি লিখেছি দেখো, she was reading a novel when I called her. তাহলে এখানে was আছে, অক্সিলারি ভার্ব was টাকে আগে নিয়ে আসো, was, তারপর not নাই, wasn't she reading a novel while I called her? এটা লিখে ফেলবো। ওকে, wasn't she reading a novel when I called her? ওকে, এই সিস্টেমে অর্থাৎ এই প্রক্রিয়াতে ইন্টারোগেটিভ করতে হবে তোমাদেরকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ডিগ্রিটা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা কি করলাম, কিভাবে অ্যাসার্টিভ থেকে খুব সহজে টেকনিকের মাধ্যমে এক্সক্লেমেটরি করতে হয়, ইম্পারেটিভ করতে হয় এবং ইন্টারোগেটিভ করতে হয়। তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকো খুব অল্প সময় এটা বুঝে গেছো। ওকে, নেক্সট ক্লাসে আমরা ডিগ্রি নিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।